আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। গত ক্লাসে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎপ্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্বর কিছু অংশ আলোচনা করছিলাম। আজকে আমি এই চ্যাপ্টারেরই বায়োট-স্যাভার্টের সূত্র এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বায়োট-স্যাভার্টের সূত্র কি? আমরা জানি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এর চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হওয়াকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া। তাহলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য বিজ্ঞানী ল্যাপ্লাস একটি সূত্র প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞানী বায়োট এবং স্যাভার্ট নামে দুইজন বিজ্ঞানী ল্যাপ্লাসের সূত্রটি পরীক্ষা দ্বারা প্রমাণ করেন। এজন্য বায়োট-স্যাভার্টের সূত্রটি ল্যাপ্লাসের সূত্র নামেও পরিচিত। তাহলে দেখো, বায়োট-স্যাভার্টের সূত্রটা কি? সূত্রটার মধ্যে দেখো, একটি এবি একটি পরিবাহী তার, এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং পরিবাহী তারটির দৈর্ঘ্য হচ্ছে এল। এই এল দৈর্ঘ্যের তারের মধ্যে ডিএল ক্ষুদ্র অংশ আমি বিবেচনা করলাম। এই ডিএল ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু হচ্ছে ও থেকে পি দূরত্বে, ও থেকে আর দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই পরিবাহীর আমার ডান পাশেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, আবার বাম পাশেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে পি বিন্দুতে যেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেই চৌম্বক ক্ষেত্রকে আমি ধরে নিলাম ডিবি। যেহেতু ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, এজন্য চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডিবি। বিজ্ঞানী বায়োট এবং স্যাভার্ট দেখান যে এই চৌম্বক ক্ষেত্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান ডিবি প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক এবং ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক এবং ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর মধ্যবিন্দু ও হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে ওই বিন্দু সংযোজক সরলরেখা ও পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এই রাশিগুলো যদি আমি দেখি তাহলে কি দেখতে পাই? দেখো, ডিবি হচ্ছে আই এর সমানুপাতিক, ডিবি ইজ প্রপোর্শনাল আই, ডিবি ইজ প্রপোর্শনাল ডিএল, ডিবি ইজ প্রপোর্শনাল সাইন থিটা এবং ডিবি ইজ প্রপোর্শনাল 1/r²। যদি গাণিতিকভাবে দেখাই তাহলে সূত্রটা কি আসবে? ডিবি ইজ প্রপোর্শনাল আই ডিএল সাইন থিটা/r²। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটি মাধ্যমের প্রকৃতি এবং এককের রাশিগুলোর এককের উপর নির্ভর করে। দেখো, এখানে বায়ু বা শূন্য মাধ্যমের এই কে এর মান হচ্ছে μ0/4π, যেখানে μ0 হচ্ছে বায়ু বা শূন্য স্থানে চৌম্বক প্রবেশ্যতা। এর একটা নির্দিষ্ট মান আছে, μ0 = 4π tan ইনভার্স 7, 4π × tan ইনভার্স 7 ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। এই এককটা আরেকটা একক দ্বারা লেখা যায়, সেটা হচ্ছে কি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, সূত্রের মধ্যে বায়োট-স্যাভার্টের সূত্রের মধ্যে মাধ্যমটা নির্দিষ্ট করার কথা বলা আছে। বায়ু মাধ্যমে হলে তাহলে আমার সূত্রটা হবে, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবকটা হবে μ0/4π। এখন দেখো, এই μ0 এর মান যদি আমি কে সমীকরণের মধ্যে বসাই তাহলে দেখা যাবে কে এর একটা মান পাচ্ছি, কে = tan ইনভার্স 7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ফাইনালি আমি একটি সূত্র পাচ্ছি শূন্য বা বায়ু মাধ্যমের জন্য, ডিবি = μ0/4π I dl sin θ/r²। এখন দেখো, যদি বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয় তাহলে সূত্রটি লেখা যাবে ডিবি = μ/4π I dl sin θ/r²। মানে মিউ হচ্ছে যে কোনো মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। দেখো, আমি যখন চিত্রটা দেখাচ্ছিলাম তখন ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি পি বিন্দুতে ডিবি। এখন দেখো, আমি ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিবর্তে সমগ্র পরিবাহী তার বা সম্পূর্ণ তারের বেলায় যদি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমগ্র তারের জন্য বি সমান হবে μ0/4π, যখন শূন্য মাধ্যম ইন্টিগ্রেশন করলে আমি সমগ্র তারের জন্য পেয়ে যাব। এবার বি সমান μ/4π ইন্টিগ্রেশন I dl sin θ/r²। এটা হচ্ছে কি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে। এখন আসো ভেক্টর রূপ। অনেক সময় জ্ঞানমূলকে আসে বায়োট-স্যাভার্টের সূত্রের ভেক্টর রূপ লিখো। তাহলে সেটা কি? দেখো, ভেক্টর রূপ যেহেতু চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, তাহলে ডিবির উপর আমি ভেক্টর চিহ্ন অবশ্যই দিব। এখানে একটা n কেএফ বা n টু পি যোগ করে দিলে এটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে।
তাহলে ক্রস গুণন, ভেক্টরের ক্রস গুণন থেকে আমি এটা কি লিখতে পারবো, ডিএল ক্রস এন টু পি ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার একক ভেক্টর এন টু পি, তাহলে একক ভেক্টর সমান লিখতে পারবো আর ভেক্টর ডিভাইডেড বাই আর। তাহলে এই আর ভেক্টর দিয়ে লিখলে ডিএল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এখন আসো ডিএল ভেক্টর কি। তাহলে ডিএল ভেক্টর হচ্ছে সরণ ভেক্টর। তো এটার নাম হচ্ছে দৈর্ঘ্য উপাদান বা প্রবাহ উপাদান, পথের ব্যবকলনীয় সরণ ভেক্টরও বলা হয়। যেহেতু ডিএলটা ভেক্টর রাশি কিন্তু আই হচ্ছে স্কেলার রাশি, এটা আমাদের মনে রাখতে হবে। তবে আই এর দিক অনুসারে ডিএল এর দিক নির্ধারণ করা হবে। এজন্য ডিএল এর দিক হবে তড়িৎ প্রবাহের দিকে। যেহেতু সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি ভেক্টর রাশি, তার মান এবং দিক দুটাই থাকবে। তাহলে দিক নির্ণয়ের জন্য ভেক্টরের ক্রস গুণনে আমরা যেমন ডান হাতে স্ক্রু নিয়ম ব্যবহার করতাম, এখানেও ডান হাতে স্ক্রু নিয়ম দ্বারা বি এর দিক নির্ণয় করা যাবে, অথবা প্লেমিনে দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা নির্ণয় করা যাবে। তাহলে আমি গত ক্লাসে প্লেমিনে দক্ষিণ হস্ত নিয়মটা আলোচনা করছিলাম। আমি অনুরোধ করব আমার গত ক্লাসটা একটু দেখার জন্য, তাহলে আমাদের দিক নির্ণয়ে সুবিধা হবে। এখন দেখো আমাদের যে চিত্রটা ছিল এখানে বায়োট-স্যাভার্টের সূত্রের বেলায়, তখন ওই চিত্রের মধ্যে ডিবি এর দিক হবে, অর্থাৎ পি বিন্দুতে ডিবি এর দিক হবে কাগজ তলে লম্ব বরাবর নিচের দিকে। কিভাবে হয় আমি আরেকবার একটু মনে করাই দিই। প্লেমিনে দক্ষিণ হস্ত নিয়ম অনুসারে যদি কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই তড়িৎ প্রবাহের দিককে যদি আমি আমার ডান হাতে বৃদ্ধাঙ্গুলির দিকে দেখাই, যেমন এই কলমের তড়িৎ প্রবাহের দিক, আমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেদিকে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকে আমি বৃদ্ধাঙ্গুলিকে রেখে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির শীর্ষ হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করবে। এখন এই কলমটাকে যদি আমি অর্ধমুষ্টভাবে ধরতে যাই, তাহলে দেখতে হবে কি এই পাশ দিয়ে আমার হাতটা তড়িৎ প্রবাহ উপর দিকে দেখালে এই পাশ দিয়ে হাতটাকে আমার প্রবেশ করাতে হবে, অর্থাৎ আমার বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি আঙ্গুলগুলোর শীর্ষ এই পাশ দিয়ে হবে ভিতরের দিকে, আর অর্ধমুষ্ট করে ধরার জন্য এই পাশ দিয়ে বাকি আঙ্গুলগুলোকে কি করতে হবে, উঠে আনতে হবে। এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে আমার তড়িৎ প্রবাহের দিক, বাকি আঙ্গুলের দিক হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। যেহেতু এই পরিবাহী তারের দুই পাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, তাহলে এই পাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেটার দিক হবে কাগজ তলে লম্ব বরাবর নিচের দিকে। এই যে যেহেতু এই পাশে আমি বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি আঙ্গুলগুলো প্রবেশ করালাম এই জন্য, আর অর্ধমুষ্ট করে করার জন্য ওই পাশে বাকি আঙ্গুলগুলো কি হবে, শীর্ষগুলো উপরের দিকে উঠে আসবে। এই জন্য ওই পাশে চৌম্বক ক্ষেত্রের দিক হবে উপরের দিকে। তাহলে এভাবে আমরা প্লেমিনি দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারবো। এখন আসো সত্য। প্লেমিনের এই বায়োট-স্যাভার্টের সূত্রের দুইটি সত্য আছে। সত্য দুটি কি, যদি থিটা এর মান 0 ডিগ্রি হয়, তাহলে থিটা এর মান 0 হলে sin থিটা সমান 0, ডিবি সমান কি হবে, 0 হবে। আমি পাশে একটা চিত্র দিয়ে দেখালাম, দেখো এই চিত্রের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে নিচ থেকে উপরের দিকে, ডিএল এর দিক তড়িৎ প্রবাহের দিকেই হবে। এই তারের উপরে, পরিবাহী তারের উপরে পি একটি বিন্দু, তড়িৎ প্রবাহের দিকে একটা পি বিন্দু নিলাম, তড়িৎ প্রবাহের বিপরীত দিকে একটা বিন্দু আছে অক্ষের উপরে। তাহলে এখানে দেখো ডিএল এর দিক যেদিকে আর এর দিকও হবে একই দিকে। তাহলে ডিএল এবং আর এর দিক একই দিকে হলে থিটা সমান 0 হবে, আর থিটা সমান 0 হলে বি সমান 0 হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। তার মানে কি, অর্থাৎ পরিবাহীর অক্ষের উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0 হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক বা প্রবাহের বিপরীত দিক বরাবর চৌম্বক ক্ষেত্র কি হয় না, সৃষ্টি হয় না তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার বেলায়। তার মানে কি, এই পরিবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এই তারের চারপাশে আমরা কি পাচ্ছি, থিটার মান পাচ্ছি, কিন্তু তার বরাবর কোনো থিটার মান পাচ্ছি না। এই জন্য বলা হয় পরিবাহী নিজে কি হয় না, চৌম্বকত্ব হয় না। এই প্রশ্নটা আমার প্রথম ক্লাসে ছিল, ওখানে বলছিলাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার বেলায় পরিবাহী নিজে চৌম্বকত্ব হয় না। এখন আসো দ্বিতীয় সত্য। দ্বিতীয় সত্যটা কি, দ্বিতীয় সত্য হচ্ছে যখন আমি থিটা সমান 90 ডিগ্রি ধরব, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি হলে sin থিটা সমান 1 হবে আর বি সমান সর্বোচ্চ হবে। তাহলে এই চিত্রের মধ্যে দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কি ডিএল এর দিক যেদিকে, তড়িৎ প্রবাহের দিক যেদিকে, ডিএল এর দিক একই দিকে। তাহলে এই পরিবাহীটার মধ্যে দিয়ে লম্বভাবে একটা সমতল যদি কল্পনা করি, অর্থাৎ এই পরিবাহীর চারপাশে আমি চৌম্বক ক্ষেত্র পাবো। এই পরিবাহীর চারপাশে একটি সমতল যদি লম্বভাবে একটি সমতল কল্পনা করি, এই সমতলে অতিক্রমকারীর সমতলের উপরে চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে, থিটার মান পাচ্ছি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছি। এবং পরিবাহী থেকে একদম লম্ব বরাবর কোনো বিন্দু থাকলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে সর্বোচ্চ। তাহলে থিটা 90 ডিগ্রি হলে sin থিটা 1 এবং
চৌম্বক ক্ষেত্রের মান সর্বোচ্চ, অর্থাৎ থিটা এর মান থাকলে চৌম্বক ক্ষেত্রের মান পাওয়া যাচ্ছে। এই দুটি সত্য আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারলাম। এখন দেখো এই বায়োট-স্যাভার্টের সূত্রটি বাঁকা এবং সোজা যে কোনো আকৃতির তারের জন্য প্রযোজ্য হবে। যেমন আমার প্রথম চিত্রটা ছিল বক্র পরিবাহী, বক্ররেখা দ্বারা দেখাইছিলাম। তাহলে ওই রেখা ওই ধরনের বক্র রেখাযুক্ত তার হলো পরিবাহী হলো বায়োট-স্যাভার্টের সূত্র প্রযোজ্য হবে। এখন দুটো অনুধাবনমূলক প্রশ্ন দেখো। প্রথম অনুধাবনমূলক প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহে চৌম্বকীয় ক্ষেত্রে পরিবাহী নিজে চৌম্বকে পরিণত হয় না কেন? তাহলে প্রথম সত্য দ্বারা আমি এই প্রশ্নের আনসারটা পেয়ে যাব। এরপরে বলছি 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, বায়োট-স্যাভার্টের সূত্রে তড়িৎবাহী পরিবাহীর চারিদিকে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান sin θ এর সমানুপাতিক হয় কেন? কারণ আমরা জানি থিটার মান যখন পাচ্ছি না, অর্থাৎ থিটা একটা পরিবাহী তার বরাবর থিটা এর মান 0, তখন বি এর মানও 0, অর্থাৎ থিটার মান না থাকলে চৌম্বক ক্ষেত্র থাকে না। আবার থিটার মান যদি থাকে 90 ডিগ্রি হলে সর্বোচ্চ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো মানের জন্য চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছি। তাহলে থিটার মান থাকলে ফাংশনের মান পাচ্ছি, থিটার মান না থাকলে ফাংশনের মান পাচ্ছি না। তাহলে সেটা হচ্ছে আমার কোণের সাইন ফাংশনের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, সামঞ্জস্যপূর্ণ সম্পর্কযুক্ত। অর্থাৎ সাইন থিটা সাইন 0 হলে 0 হচ্ছে, সাইন 90 ডিগ্রি হলে আমি মান পাচ্ছি। তাহলে এই জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান সাইন থিটা এর সমানুপাতিক হয়। তাহলে এই দুটো প্রশ্নের আনসার আমরা করতে পারবো। এখন আসো বায়োট-স্যাভার্টের সূত্রের প্রয়োগ। তাহলে দুইটা ক্ষেত্রে প্রয়োগ আছে দেখো, তড়িৎবাহী লম্বা অসীম দৈর্ঘ্যের ও সোজা তারের দরুন চৌম্বক ক্ষেত্র, আর অন্যটি হচ্ছে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী হয়। এটা হচ্ছে লম্বা ও সোজা তারের বেলায় কি হবে, আর এটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী হলে কি হবে। তাহলে প্রথমটাতে আসো লম্বা ও সোজা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। তাহলে দেখো এখানে চিত্রটা একটু লক্ষ্য করো, একটি লম্বা সোজা তার, এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের মধ্যবিন্দু ও হতে এ দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এখন দেখো ও থেকে এল দূরত্বে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের একটি অংশ বিবেচনা করলাম, পরিবাহীর ক্ষুদ্র অংশ, যার মধ্যবিন্দু হচ্ছে কিউ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে আর। এই চিত্র থেকে আমি বায়োট-স্যাভার্টের সূত্রটা প্রয়োগ করতে পারবো। তাহলে বায়োট-স্যাভার্টের সূত্রটা আমরা জানি, ওই সূত্রটা আমি যদি একটু সিম্পল ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে বি সমান μ0I/2πa, অর্থাৎ সোজা তারের বেলায় চৌম্বক ক্ষেত্রের মান, সমগ্র তারের চৌম্বক ক্ষেত্রের মান বি সমান হবে μ0I/2πa। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, আমাদের সৃজনশীলের জন্য প্রয়োজন। তাহলে দেখো বিটা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা কি কি রাশির উপর নির্ভর করে, আই তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, এবং এটা কি এ হচ্ছে পরিবাহী হতে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের নির্ণয় করব ওই বিন্দুর লম্ব দূরত্ব, তাহলে এর উপর নির্ভর করে। যদি তড়িৎ প্রবাহ আই ধ্রুবক হয় তাহলে বি ইজ প্রপোর্শনাল 1/a লিখতে পারি। তার মানে কি এ যদি কম হয় তাহলে বি এর মান বেশি হবে, তো চৌম্বক ক্ষেত্র বেশি হবে। এখন দেখো এই চিত্রের মধ্যে আমার চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে, কারণ আমার প্রশ্নের মধ্যে মান এবং দিক দুইটাই বের করতে হতে পারে। তাহলে দেখো এই তারের বেলায় একইভাবে আমি যদি প্লেমিনের দক্ষিণ হস্ত নিয়ম প্রয়োগ করি তাহলে আমার দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ ডান থেকে বামে প্রবাহিত হচ্ছে। একইভাবে আমি বিদ্যাঙ্গুলি বরাবর তড়িৎ প্রবাহের দিক দেখালে উপরের অংশে পি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহে চৌম্বক ক্ষেত্রের দিক হবে কাগজ তলের লম্ব বরাবর নিচের দিকে। তোমরা একটু খেয়াল করো নিচের দিকে, বাসায় একটু চেষ্টা করবা নিজেরা। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে কাগজ তলে লম্ব বরাবর নিচের দিকে। এই জন্য আমি এখানে ক্রস চিহ্ন দ্বারা দেখালাম। গত ক্লাসে আমি বলেছিলাম যদি কাগজ তলে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক নিচের দিকে হয় তাহলে ক্রস চিহ্ন দ্বারা দেখাবো, আর কাগজ তলে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের দিক উপরের দিকে হলে ডট চিহ্ন দ্বারা দেখাবো। একইভাবে নিচে আমি আরেকটা চিত্র দেখালাম, তড়িৎ প্রবাহ দিককে আমি বিপরীতমুখী করে, তখন পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক হবে উপরের দিকে, এই জন্য আমি ডট চিহ্ন বসালাম। তাহলে এইভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে সহজে প্রশ্নের আনসার করতে পারবো। এখন আসো তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর বেলায় কি হবে। তাহলে একইভাবে চিত্র লক্ষ্য করো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে আর। এই আর ব্যাসার্ধ ভেক্টরটি কোন দিকে ক্রিয়া করে, কেন্দ্রের দিকে ক্রিয়া করে। ডিএল একটি ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্য
কোন দিকে ক্রিয়া করবে? ওই বিন্দুর স্পর্শক বরাবর ক্রিয়া করবে। তাহলে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি হবে অবশ্যই। এবং এই বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে অথবা দিক কি হবে? তাহলে এইখানে একইভাবে আমি বাইরের সূত্র প্রয়োগ করে একটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন সূত্র একটা পাবো। একটা সিম্পল ক্যালকুলেশন করে একটা সুন্দর সূত্র পাবো, সেটা হচ্ছে কি বি সমান মিউ নট আই বাই টুয়াইস আর। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। যখন আই একইভাবে আই স্থির হবে, ধ্রুবক হবে, তখন বি প্রপোর্শনাল 1/r, অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ যদি কম হয় চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? কম হবে। এখন দেখো চৌম্বক ক্ষেত্রের দিকও নির্ণয় করতে পারবো এখান থেকে। এর আগে দেখো বৃত্তাকার কুণ্ডলীর সংখ্যা যদি n সংখ্যক পাক হয়, অর্থাৎ n সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলী হলে তখন সূত্রটা কি হবে? বি সমান n মিউ নট আই বাই টুয়াইস আর। শুধু একটা n বা সংখ্যাটা, পাক সংখ্যাটা একটু গুণ করে দিতে হবে। তাহলে দিকের মধ্যে আসো, এই বৃত্তাকার কুণ্ডলীর দিকটা যখন বের করব, তাহলে দেখো প্রথম চিত্রে আমার তড়িৎ প্রবাহের দিক ছিল ঘড়ির কাঁটার বিপরীতে। যদি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের দিক হবে উপরের দিকে। ঘড়ির কাঁটার বিপরীত হলে উপরের দিকে, এই জন্য আমি ডট চিহ্ন দেখালাম। দ্বিতীয় চিত্রে দেখো তড়িৎ প্রবাহ কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে বা নিচের দিকে, এই জন্য আমি এখানে ক্রস চিহ্ন দ্বারা দেখালাম। তাহলে এই দুটি প্রয়োগ আমাদের সৃজনশীলের জন্য দরকার হবে। এখন আসো কিছু ইম্পর্টেন্ট তথ্য, সেটা কি দেখো। এখানে লেখা আছে সোজা তারের পরিবর্তে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সর্বাধিক হবে। অর্থাৎ সোজা তার না হয়ে যদি বৃত্তাকার হয়, তার চৌম্বক ক্ষেত্রের মান হবে সর্বাধিক, কারণ এই ক্ষেত্রে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। আবার আরেকটা কারণ আছে, সেটা কি? সোজা তারের ক্ষেত্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান তার হতে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, যেটা আমরা বাইরের সূত্রে দেখেছি। এই জন্য বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের মান হবে বেশি। আরেকটা পয়েন্ট দেখো, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের সমান হবে। অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের মান যা হবে, অভ্যন্তরে যে কোনো বিন্দুর জন্য তার মান তা হবে। এখন আসো, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি, বাসায় করার চেষ্টা করবে। সেটা কি? একটি পরিবাহী তার 15 মিটার দৈর্ঘ্যের একটি পরিবাহী তারের উবিন্দু হতে 1.2 মিটার দূরত্বে পি একটি বিন্দু, এবং এই পরিবাহী তারের মধ্যে দিয়ে 2.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এরপরে বললো কি 15 মিটার তারটিকে এক পাকের কুণ্ডলী তৈরি করা হলো এবং মিউ নটের মান দেওয়া আছে, এটা আমরা জানিও। প্রশ্নগুলো লক্ষ্য করো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি? বায়োট-স্যাভার্টের সূত্রটি ব্যাখ্যা করো। এগুলো আমরা পারবো। গতে বলল চিত্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে সোজা তারের বেলায় পি বিন্দুটা অবস্থান হচ্ছে সোজা তারের বেলায়, তাহলে সোজা তারের সূত্র থেকে আমরা জানি বি সমান মিউ নট আই বাই টুয়াইস পাই এ। তাহলে এখানে আই এর মানও আছে, আমাদের এ এর মানও দেওয়া আছে। এখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। এখন আসো দিকের বেলায়, তড়িৎ প্রবাহিত হচ্ছে বাম থেকে ডানে। একইভাবে আমি এটাকে প্লেমিনের দক্ষিণ হস্ত নিয়ম দ্বারা সহজে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারবো। এরপরে ঘতে বলল উদ্দীপক অনুযায়ী কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করে কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কতটুকু বেশি গাণিতিকভাবে দেখাও। অর্থাৎ 15 মিটার দৈর্ঘ্যের তারটিকে আমি কি করলাম, এক পাকের কুণ্ডলী বানালাম। তাহলে আমার এখানে কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মানের সূত্র থেকে আমরা জানি বি সমান মিউ নট আই বাই টুয়াইস আর। আর মানে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, কিন্তু এই ব্যাসার্ধের মান আমাদের সরাসরি দেওয়া নেই। তাহলে কিভাবে বের করব? 15 মিটার তারটাকে আমি কি বানালাম, এক পাকের কুণ্ডলী। 15 মিটার দৈর্ঘ্যের তারটাকে বানালাম এক পাকের একটি কুণ্ডলী। তাহলে পাক সংখ্যা 1। তাহলে এক পাকের কুণ্ডলী বানালে কুণ্ডলীটার পরিধি কত? টুয়াইস পাই আর। এই টুয়াইস পাই আর কার সমান হবে? 15 মিটারের সমান হবে। তাহলে টুয়াইস পাই আর সমান 15 মিটার। ওখান থেকে আমি আর এর মান পেয়ে যাব। আর আর এর মান পেলে সহজে আমরা কি করতে পারবো, বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। তাহলে গতে সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে গেলাম।
আর ঘতে কেন্দ্রের জন্য, কুণ্ডলীর কেন্দ্রের জন্য চৌম্বক ক্ষেত্রের মান বের করে ওখান থেকে দেখব কোন মানটা বড় এবং কতটুকু বড়। এটা নিজেরা একটু চেষ্টা করবা করার। এই ধরনের প্রশ্ন সৃজনশীল বোর্ডে প্রশ্ন বোর্ডে আসে, বোর্ড প্রশ্নগুলোতে। এখন দেখো যতটুকু আমি পড়ালাম এর মধ্যে কিছু প্রয়োজনীয় ফর্মুলা এখানে আমি লিখে দিলাম, যেগুলো আমাদের সৃজনশীলে কাজে লাগবে। যেমন বায়োসেপটের সূত্র অনুসারে সোজা তারের জন্য, বৃত্তাকার কুণ্ডলীর জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।